হ্যালো বন্ধুরা, নিয়মিত মাফিয়া হ্যাকিং ও রোমান্টিক গল্প শুনতে আমাদের হাসনাইন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। নূর ওর বিড়াল ছানাকে নিয়ে বাইরে খেলছে। আদিত্য একটু আগেই অফিসে চলে গেছে। নূর হাঁটতে হাঁটতে একটু বাগানের দিকে এগিয়ে গেল। বাগানে গিয়ে হঠাৎ নূর দেখল মিনু আন্টি ওদের বাসার কেয়ারটেকার রহিম চাচাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে আর হাত পাখা দিয়ে বাতাস করছে, আবার শাড়ির আঁচল মুখে গুজে কেমন লাজুক লাজুক হাসছে। অবুঝদুর ব্যাপারটা বুঝতে পারছে না বলে শুধু তাকিয়ে রইল। একটু পর মিনু আন্টি বাসার ভেতরে আসলে নূর মিনু আন্টির কাছে গিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, তুমি রহিম চাচাকে খাইয়ে দিচ্ছিলে কেন? উনি কি হাত দিয়ে খেতে পারে না? নূরের কথায় মিনু আন্টি একটু অপ্রস্তুত হয়ে পড়ল, তারপর লাজুক ভঙ্গিতে বলল, আসলে উনি আমার স্বামী, যেমন আদিত্য বাবা আপনার স্বামী তেমন। ও, মিনু আন্টি আবার বলল, আসলে ওনার খুব শখ হচ্ছিল আমার হাতে খাওয়ার, তাই আর কি। আগে যখন আমরা গ্রামে থাকতাম তখন আমি ওনার জন্য খেতে এভাবে খাবার নিয়ে যেতাম, আর উনি আমার হাতে খাওয়ার শখ করতেন। নূর আরো কৌতূহলী হয়ে বলল, ও, আর কি কি করতে তোমরা? মিনু আন্টি ধীরে ধীরে সব বলতে লাগলো নূরকে। উনি কেমন কেমন করতেন তার স্বামীর সাথে, আর নূর অনেক আগ্রহ নিয়ে শুনতে লাগলো। সব কথা শুনে নূর বলল, আচ্ছা, সব বউদের কি এমন করতে হয়? হ্যাঁ, করতে হয়, তাহলেই স্বামীরা বউয়ের ওপর খুশি থাকে, না হলে তারা অখুশি থাকেন। নূর মাথা ঝাঁকিয়ে অনেক কিছু বোঝার মতো করে বলল। ও, সন্ধ্যা 6টা। আদিত্য মাত্রই অফিস থেকে ফিরল। দরজায় বেল বাজালে একটু পরে কেউ দরজা খুলে দিল। আদিত্য মুচকি এসে সামনে তাকাতেই টাসকি খেয়ে গেল। বেচারা পুরো বাকরুদ্ধ হয়ে গেল। নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না ওর। ওর সামনে নূর শাড়ি পরে দাঁড়িয়ে আছে। পরেছে বলে ভুল হবে, শাড়িটা কোনো রকমে গায়ের সাথে পেঁচিয়ে রেখেছে, যে কোনো সময় খুলে পড়তে পারে বেচারা শাড়িটা। নূর মাথায় ঘোমটা টেনে মুখ প্রায় অনেকখানি ঢেকে ফেলেছে। শাড়ির আঁচলের কোনা দাঁত দিয়ে কামড়ে ধরে মাত্রাতিরিক্ত লাজুক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। নূরের এমন উদ্ভট ভাবভঙ্গি দেখে আদিত্যর ভ্রু কুঁচকে এলো। ও কিছুই বুঝতে পারছে না। তখনই নূর আরও একটু প্রয়োজনের চেয়ে বেশি লাজুকতা হয়ে বলে উঠল, গোগো, তুমি এসে গেছো? আদিত্য কপাল কুঁচকে বলল, গোগো। নূর এবার নিচের দিকে ঝুঁকে আদিত্যের পায়ের কাছে হাত দিতে গেলেই আদিত্য ছিটকে সরে যেতে যেতে বলল, এই কি করছো অ্যাঞ্জেল? নূর কিছু না বলে ঝুঁকে থাকা অবস্থায় হাত নিয়ে আদিত্যর পায়ের দিকে এগিয়ে যেতে লাগলো, আর আদিত্য পেছাতে পেছাতে বলতে লাগলো, এই নূর সোনা, কি করছো এসব? থামো প্লিজ, থামো থামো বলছি। আইস স্টপ ইট নূর। নূর থেমে গিয়ে বলে উঠল, আরে, সরে যাচ্ছ কেন? দাঁড়াও না, আমি সালাম করব তো, না হলে আমি ভালো বউ কিভাবে হব? আদিত্য ভ্রু কুঁচকে বলল, ভালো বউ? হ্যাঁ, ভালো বউ। আমি এতদিন পচা বউ হয়েছিলাম তো, তবে এখন আমি শিখে গেছি কিভাবে ভালো বউ হতে হয়। তাই আজ থেকে আমি ভালো বউ হয়ে থাকবো। তাহলে তুমি আমার ওপর খুশি থাকবে। আদিত্য নূরের কাছে এসে বলল, কে বলেছে সব তোমাকে? তোমাকে সব করতে হবে না, তুমি এমনিতেই আমার লক্ষ্মী বউ। নূর জেদ ধরে বলল, না না, আমি বলেছি না আমি ভালো বউ হব, মানে হব। দেখো, তুমি যদি আমাকে ভালো হতে না দাও তাহলে কিন্তু আমি এক্ষুনি কান্না করে দেব, বলে দিলাম। আদিত্য পড়ে গেল এক মহা মুশকিলে। অগত্যা আর কোনো উপায় না পেয়ে বলল, ওকে ওকে, ঠিক আছে, কান্না করো না, তোমার যা খুশি তাই করো, তবু কান্না করো না প্লিজ। নূর এবার খুশি হয়ে বলল, ঠিক আছে, তাহলে তুমি নড়বে না কিন্তু, ওকে? কথাটা বলে নূর আদিত্যের পায়ে হাত দিয়ে সালাম করলো। আদিত্য অনিচ্ছা সত্ত্বেও নূরের কথা মতো দাঁড়িয়ে রইল। সালাম করা শেষে নূর আবার সেই মাত্রাতিরিক্ত লাজুক ভঙ্গিতে বলল, গোগো, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি তোমার খাবার বেড়ে দিচ্ছি। আদিত্য চমকে উঠে বলল, খাবার বেড়ে দেবে মানে? দেখো অ্যাঞ্জেল, তুমি কিন্তু একদম কিচেনে ঢুকবে না বলে দিলাম।
কিচেনে অনেক চাকু-ছুরি থাকে, তোমার হাত কেটে যাবে, আবার আগুনও থাকে। তুমি খবরদার কিচেনে যাবে না। নূর মাথায় ঘোমটা ঝামটি মেরে ফেলে দিয়ে নেকা কান্না করে বলল। দেখ, আমাকে ভালো বউ হতে দেয় না, খেলবই না আর তোমার সাথে, পচা একটা। কথাগুলো বলতে বলতে সোফায় গিয়ে ধূপ করে গাল ফুলিয়ে বসে পড়ল নূর। আদিত্য মহা ঝামেলায় পড়ে গেল। কি করবে বুঝতে পারছে না, নূরকে বুঝাতেও পারছে না, আবার নূরের মন খারাপও করাতে চাচ্ছে না। আদিত্য একটা দীর্ঘশ্বাস ছেড়ে নূরের কাছে গিয়ে বলল। ওকে ওকে, রাগ করো না, তোমার যা খুশি তাই করো, আমি বাধা দেব না। নূর খুশি হয়ে বলল। সত্যি? ঠিক আছে, তাহলে তুমি যাও, ফ্রেশ হয়ে এসো। আদিত্য অনিচ্ছা সত্ত্বেও আস্তে করে উপরে উঠে গেল। আজ তার বউটার মাথায় এসব কোত্থেকে আসলো বুঝতে পারছে না সে। নূর আদিত্যের জন্য খাবার বাড়তে লাগলো। সার্ভেন্টরা অনেকবার মানা করেছে নূরকে, কিন্তু সে শোনে কার কথা। নূর পারছে না দেখে সার্ভেন্টরা নূরকে হেল্প করলো খাবার সার্ভ করতে। একটু পরে আদিত্য ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। টেবিলের কাছে এসে দেখলো নূর সেই আগের মতো মাথায় ঘোমটা টেনে দাঁতে আঁচল কামড়ে ধরে লাজুক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আদিত্যকে আসতে দেখে বলে উঠল। গোগো, বসো, খেয়ে নাও। আদিত্যের এই গো গো সম্বোধনটা অনেক বিরক্তিকর লাগছে ওর। এঞ্জেলের মুখে হিরো ডাকটা অনেক ভালো লাগে ওর, কিন্তু কিছু করার নেই। নূরকে মানা করলেই কান্নাকাটি জুড়ে দিবে, তাই কিছু না বলে আদিত্য গিয়ে একটা চেয়ার টান দিয়ে বসে। নূরকেও বসতে বলল। নূর মাথা ঝাঁকিয়ে আদিত্যের পাশে বসে ওর প্লেটে খাবার বেড়ে দিতে লাগলো। আদিত্য বাধা দিতে গিয়েও দিল না, যদি আবার নূর কেঁদে দেয় সেই ভয়ে। নূর খাবার বেড়ে দিয়ে একটা হাত পাখা নিয়ে আদিত্যকে বাতাস করতে লাগলো, কিন্তু অবুঝ নূর পাখার মাথাটা নিজের দিকে উল্টো করে বাতাস করছে, যার ফলে পাখার বাতাস নিজের গায়েই লাগছে। এসি করা বাসায় নূরকে এভাবে হাত পাখার বাতাস করতে দেখে মাথা নাড়িয়ে হালকা হাসলো আদিত্য। বউটা তার সত্যিই একটা কিউটের ডাম। আদিত্য প্লেটে ভাত মেখে নূরের সামনে ধরলে নূর বলে উঠল। না না, আগে তুমি খাবে, তারপর আমি। আগে স্বামীদের খেতে হয়। আদিত্য বলে উঠল। দেখো নূর, এটা নিয়ে কিন্তু আমি কোনো আর্গুমেন্ট চাই না। তুমি আগে খাবে, তারপর সব। না হলে কিন্তু আমি সত্যি সত্যি তোমার উপর অখুশি হয়ে যাব। তুমি কি তাই চাও? নূর মাথা নাড়ালো, মানে সে চায় না। তাহলে মুখ খোলো। নূর আর কথা না বাড়িয়ে হা করে খাবার মুখে নিল। খাওয়া দাওয়া শেষে আদিত্য রুমে এসে বেডের সাথে হেলান দিয়ে বসে আরাম করছিল। তখনই হঠাৎ পায়ের ওপর কারোর ছোঁয়া অনুভব করলো। আদিত্য চোখ খুলে তাকিয়ে দেখলো নূর ওর পায়ের কাছে বসে পা টিপে দিচ্ছে। আদিত্য এক লাফে উঠে বসে বলল। এই অ্যাঞ্জেল, কি করছো? দেখো অনেক হয়েছে, আর এসব করতে হবে না। এখন এসব বন্ধ করো প্লিজ। নূর বলে উঠল। আরে না না, কি বলছো? এখনো শেষ হয়নি তো। ভালো বউয়েরা এভাবে স্বামীদের পা টিপে দেয়, তাই আমিও দেব। তুমি চুপ করে শুয়ে থাকো, না হলে কিন্তু আমি আবার কেঁদে দেব। আদিত্য না পেরে আবার হেলান দিয়ে বসলো, আর নূর দুই হাত দিয়ে আদিত্যের পা টিপে দিতে লাগলো। আদিত্যের এসব মোটেও ভালো লাগছে না। নূরকে দিয়ে এভাবে পা টিপাতে ওর খুবই অস্বস্তিকর লাগছে, কিন্তু কিছু করতেও পারছে না। কিছু বললেই নূর কান্না শুরু করে দিবে। না জানি কোত্থেকে অদ্ভুত এই স্বামী সেবার ভূত জেগেছে। প্রায় 1 ঘন্টা যাবৎ নূর পা টিপে যাচ্ছে। আদিত্য অনেকবার মানা করেছে, কিন্তু নূর শোনেনি। এতক্ষণ ধরে বসে বসে পা টিপতে টিপতে নূর কেমন যেন ক্লান্ত হয়ে গেছে। সেই কখন থেকে নূর আদিত্যের জন্য এটা ওটা করেই যাচ্ছে, তাই এখন কেমন যেন ক্লান্ত বোধ করছে। জামার ওপর দিয়ে শাড়ি পেঁচিয়ে রাখায় শরীর অনেকটা ঘেমে গেছে। আদিত্য এতক্ষণ ধরে সহ্য করলেও নূরের এমন অবস্থা দেখে আর কিছুতেই সহ্য করতে পারল না। আদিত্য এবার এক ঝটকায় উঠে বসে 2 হাতে নূরকে তুলে কোলের মাঝে নিয়ে এলো। নূর হকচকিয়ে উঠে কিছু বলতে নিলেই আদিত্য নূরের ঠোঁটের ওপর তর্জনী আঙ্গুল ঠেকিয়ে বলে উঠল। হুশ, আর কোনো কথা না, একদম চুপ। তারপর নূরের গালে হাত বুলিয়ে মায়া ভরা কণ্ঠে বলল। অনেক হয়েছে অ্যাঞ্জেল, প্লিজ এখন এসব বন্ধ করো। দেখো তোমাকে এভাবে দেখে আমার অনেক কষ্ট হচ্ছে।
তুমি কি চাও আমি কান্না করি? নূর দুই দিকে মাথা নাড়ালো, মানে সে চায় না। তাহলে এখন এসব বন্ধ করো প্লিজ। দেখো শোনা, তুমি যেমন আছো তেমনই আমার পছন্দ। আমি তোমাকে ওভাবে পেয়েই অনেক খুশি। তোমার নিজেকে বদলাতে হবে না। আমার যদি এমন কাউকে দরকার হতো তাহলে আমি আগেই এমন কাউকে বিয়ে করতাম, তোমাকে বিয়ে করতাম না। তুমি যেমন আছো তেমন দেখেই আমি তোমাকে বিয়ে করেছি, কারণ আমার যেই নিষ্পাপ পরিটাকেই চাই। তাই এসব করার কোনো দরকার নেই, বুঝেছো অ্যাঞ্জেল? নূর মাথা ঝাঁকালো, মানে সে বুঝেছে। আদিত্য মুচকি হেসে নূরের কপালে চুমু খেয়ে নূরকে বুকের মাঝে জড়িয়ে নিল। আরও 2 দিন পার হয়ে গেছে। আবির অনেক চেষ্টা করছে নীলাকে কনভিন্স করার, ওর ভালোবাসাকে অ্যাকসেপ্ট করার জন্য, কিন্তু নীলা ওকে পাত্তাই দিচ্ছে না। আবির আজ মনে মনে পণ করে নিয়েছে, যে করেই হোক নীলাকে মানিয়েই ছাড়বে। নূর ড্রয়িং রুমের সোফায় বসে বিড়াল ছানা নিয়ে খেলা করছিল। তখন আবির নূরের কাছে এসে বসে বলল। শোনো ভাবিটা, আজ আমরা অনেক বড় একটা মিশনের নামবো, বুঝেছো? নূর কৌতূহলী হয়ে বলল। সত্যি? কি মিশন? মিশন বিআইন পড়াও। নূর বুঝতে না পেরে বলল। বেআইন পটাও? হ্যাঁ, বিআইন পড়াও মিশন। এবারের সংগ্রাম বিআইন পড়াও সংগ্রাম। এবারের সংগ্রাম বিআইনকে মানানোর সংগ্রাম। প্ল্যান যখন করছি, প্ল্যান আরও করবো। বিআইনকে বসে নিয়ে ছাড়বো ইনশাল্লাহ। নূর কিছু বুঝতে না পেরে কনফিউজড হয়ে তাকিয়ে রইল। আবির নূরের দিকে তাকিয়ে বলল। আচ্ছা ভাবিডল, তুমি কি চাও না তোমার বোন এ বাড়িতে সবসময় থাকুক? নূর মাথা ঝাঁকিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, চাই তো। নীলাকে ছাড়া আমার ভালো লাগবে না। তাহলে তোমার বোনকে মানাতে আমাকে হেল্প করো। তারপর তুমি যেমন আদি ভাইয়ের বউ হয়ে এ বাড়িতে থাকো, তেমনই তোমার বোন নীলাও আমার বউ হয়ে সবসময় এ বাড়িতে থাকবে, বুঝেছো? নূর খুশি হয়ে বলল। সত্যি? ওয়াও, তাহলে তো আরো মজা হবে। আমরা সবাই একসাথে থাকবো। ইয়ে! হ্যাঁ ভাবিডল, অনেক মজা হবে, কিন্তু তার আগে আই লাভ ইউ বলতে হবে। দুজন দুজনকে আই লাভ ইউ না বললে তো হবে না। তাই? হ্যাঁ ভাবিডল, আই লাভ ইউ ইজ দ্য রিয়েল ফ্যাক্ট অফ ম্যারেজ। ও আচ্ছা ভাবিডল, এখন আমাদের প্ল্যান শোনো। আবির নূরকে সব বুঝিয়ে বলল। তারপর দুইজন হাইফাই দিল। আবিরের প্ল্যান মতো নূর একটু পরে নীলাকে সাথে করে ছাদে নিয়ে এলো। ছাদে এসে মাঝ বরাবর দাঁড়াতেই নীলার মাথার ওপর থেকে ফুলের পাপড়ি ঝরে পড়ল। নীলা অবাক হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। নূর কিছুটা দূরে দাঁড়িয়ে হাসি মুখে তালি বাজাতে লাগলো। একটু পরে আবির নীলার সামনে হাঁটু গেড়ে বসে একগুচ্ছ ফুলের বুকে নীলার দিকে বাড়িয়ে দিয়ে বলল। I love you, Neela. I really love you. Love you very much. Please accept my love. I swear, I will never disappoint you. Please give me one chance. নূর বিস্ময় নিয়ে তাকিয়ে ওদের কাণ্ড দেখতে লাগলো। নীলা কিছুক্ষণ চুপ করে রইল। মনে মনে সেও আবিরকে পছন্দ করে, তবে সেটা বুঝতে না দিয়ে বলে উঠল। তাই এরকম প্রপোজ আরও কতজনকে করেছেন শুনি? আবির বলে উঠল। Only you, Neela. আমি সত্যি বলছি, আমি এর আগে কখনো কাউকে প্রপোজ করিনি। আমি সত্যি তোমাকে ভালোবাসি। নীলা একটু তাচ্ছিল্যের সুরে বলল। আরে যান যান, অনেক দেখেছি আপনাদের মতো। আজ একজনকে তো কাল আরেকজনকে ভালোবাসি ভালোবাসি বলা, এটা আপনাদের পেশা। আমার সামনে এসব করে কোনো লাভ হবে না, আমি এসবে গলবো না। কথাটা বলেই নীলা অ্যাটিটিউড দেখিয়ে ওখান থেকে চলে যেতে নিলে আবির নীলাকে ভয় দেখানোর জন্য ছাদের রেলিংয়ের কাছে গিয়ে ছাদ থেকে পড়ে যাওয়ার ভয় দেখালো। নীলা এটা দেখে সত্যি সত্যি ভয় পেয়ে গেল। নীলা দৌড়ে গিয়ে আবিরের হাত ধরে মুচকি হেসে বলল। आई लव यू, आई लव यू, मैं तेरी रानी राजा तू। ओ माई लव यू, आई लव यू, मैं तेरी रानी राजा तू। নীলার আই লাভ ইউ বলায় আবির মনে মনে খুশি হলেও ওপরে ওপরে অভিমান দেখিয়ে চলে যেতে নিল। এবার নীলা গিয়ে আবিরের সামনে ঘুরে ঘুরে গাইল। शर्माना छोड़ डाल, राज दिल का खोल डाल, आजू बाजू मत दिख, आई लव यू बोल डाल, नहीं तो पछताएगा घुमड़ा रह जाएगा, नहीं तो पछताएगा घुमड़ा रह जाएगा। আবির এবার হেসে দিয়ে নীলাকে জড়িয়ে ধরলো। নীলাও মুচকি হেসে আবিরকে জড়িয়ে ধরলো। ওদের দেখে নূর খুশিতে আটখানা হয়ে হাতে তালি বাজাতে লাগলো। রাত 8টা।
আদিত্য বেডের ওপর বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। নূর বেডের একপাশে গাড়ে হাত দিয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে কোনো গভীর চিন্তায় মগ্ন সে। একটু পরে নূর একটু নড়েচড়ে বসে আদিত্যের দিকে তাকিয়ে বলল। এই হিরো, শোনো না। আদিত্য ল্যাপটপের দিকে তাকিয়ে থেকেই বলল। হ্যাঁ বলো অ্যাঞ্জেল। নূর বলে উঠল। আমাদের বর বউ খেলাটা হয়নি। নূরের এমন আজগুবি কথায় আদিত্য থতমত খেয়ে গেল। ভ্রু কুঁচকে নূরের দিকে তাকিয়ে বলল। মানে কি বলছো এসব? হ্যাঁ, ঠিকই বলেছি। আমাদের বর বউ খেলা হচ্ছে না। আমরা তো আসল কাজটাই করিনি এখনো। নূরের কথায় আদিত্যের মাথা ঘুরে উঠল। চোখ দুটো ফুটবলের ন্যায় বড়সড় হয়ে গেল। কি বলে এই মেয়ে? এসব কথা কোত্থেকে পেল ও? আদিত্য আমতা আমতা করে বলল। আসল কাজ মানে? আসল কাজ আবার কি? দেখো, তোমাকে আগেই বলেছি না এসব কথা বলতে নেই। তোমার এখনো এসবের সময় হয়নি। নূর তাও বলতে লাগলো। কি বারবার একটা কথা পেয়েছো? হুম হুম, সময় হয়নি, সময় হয়নি। কখন হবে সেই সময় শুনি? আমি এত কিছু জানি না। আজকে আমরা আসল কাজটা করেই ছাড়বো, না হলে আমাদের বর বউ খেলা হবে না তো। আদিত্যের গলা শুকিয়ে আসছে নূরের কথা শুনে। কি করতে চাচ্ছে মেয়েটা? এখন একে সামলাবে কি করে? আদিত্য শুকনো ঢোক গিলে বলল। দেখো অ্যাঞ্জেল, ডিনারের সময় হয়ে গেছে, চলো আমরা কি ডিনার করে আসি, কেমন? না, আগে তুমি ওই কাজটা করবে, তারপর সব হবে। দেখো নূর সোনা, জিদ করে না প্লিজ। তুমি না গুড গার্ল, প্লিজ আমার কথা মানো। নূর একইভাবে জেদ ধরে থেকে বলল। না না, আমি বললাম ওটা করব মানে করব, এক্ষুনি করব। আর তুমি এত মানা করছো কেন? হুম, দেবর তো আজকে কি সুন্দর করে করলো ওটা, আর তুমি শুধু মানা করছো। হুম, নূরের কথায় আদিত্য আরো তবদা খেয়ে গেল। আবির করেছে মানে? কার সাথে করেছে? কি করেছে? আদিত্য অপ্রস্তুতভাবে বলে উঠল। আবির করেছে মানে? কখন করেছে? কার সাথে করেছে? আর তুমি কিভাবে জানলে? কিভাবে জানবো মানে? আমার সামনেই তো করলো, তো আমি জানবো না? আদিত্যর যেন এবার পুরো পৃথিবীটাই ওর চোখের সামনে গোল গোল ঘুরতে লাগলো। যে কোনো সময় বেহুশ বনে যেতে পারে বেচারা। আদিত্য অবাক হয়ে জিজ্ঞেস করলো। তোমার সামনে করেছে মানে? কার সাথে করেছে? কি করেছে? আরে, আই লাভ ইউ বলেছে, আর কি করবে? দেবর নীলাকে আই লাভ ইউ বলেছে, আর নীলাও দেবরকে আই লাভ ইউ বলেছে। আদিত্য ভেবাচেকা খেয়ে বলল। মানে তুমি এতক্ষণ ধরে আই লাভ ইউ বলার কথা বলছিলে? হ্যাঁ, তা নয় তো কি? আরে, এটাই তো আসল কাজ। আই লাভ ইউ না করলে বর বউ খেলা হয় না তো। আদিত্য বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বেচারার এতক্ষণ ধরে কি না কি ভেবে দম প্রায় আটকে ছিল। হঠাৎ আদিত্য বলে উঠল। এক মিনিট, তার মানে আবির নীলাকে আই লাভ ইউ বলেছে? হ্যাঁ, সেটাই তো বলছি। দেবর নীলাকে নিয়ে বর বউ খেলবে, তাই ওরা আই লাভ ইউ বলেছে। কিন্তু আমরা তো আই লাভ ইউ না বলেই বর বউ খেলা শুরু করেছি, তাই আমাদের বর বউ খেলা হচ্ছে না। আমাদেরও আই লাভ ইউ করতে হবে, তাহলে খেলা ঠিক হবে। আদিত্য একটু হেসে নূরের চোখের দিকে তাকিয়ে গালে হাত রেখে বলল। তুমি কি আই লাভ ইউ এর মানে জানো? হ্যাঁ, জানি তো। ছেলে মেয়ে একজন আরেকজনকে আই লাভ ইউ বলে, তারপর ওরা হাগও করে। আদিত্য মুচকি হেসে বলল। আই লাভ ইউ এর মানে এটা না অ্যাঞ্জেল। যেদিন তুমি এর সঠিক মানে বুঝতে পারবে সেদিন আর কাউকে কিছু বলতে হবে না, আমরা এমনিই সব বুঝে যাব। আর তোমার প্রতি আমার অনুভূতিগুলো হয়তো আমি কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না, সম্ভবই হবে না। দুনিয়ার সব কয়টি ভাষার সব কয়টি অক্ষর ফুরিয়ে যাবে, তবুও আমার অনুভূতিগুলো বলে শেষ হবে না, কারণ এটা যে অন্তহীন। আদিত্যের কথা নূরের অবুঝ মাথায় বোধগম্য হলো না। নূর ঠোঁট উল্টিয়ে বলল। মানে? আদিত্য হেসে দিয়ে নূরের কপালের সাথে নিজের কপাল আলতো করে ঠোকা দিয়ে বলল। মানে কিছুই না, এখন চলো ডিনার করতে হবে। কথাটা বলে আদিত্য নূরকে কিছু বলার সুযোগ না দিয়ে ওকে কোলে তুলে নিল। তারপর নূরকে নিয়ে নিচে চলে গেল। আদিত্য অফিস থেকে ফিরছে।
গাড়িতে বসে কিছু একটা নিয়ে কেমন চিন্তায় আছে সেটা দেখে বিহান বলে উঠল। কিরে কি হইছে? এমনিতে মুখ লটকাই আসুস কেলা? আদিত্য গম্ভীর কণ্ঠে বলল, ইয়ার একটু টেনশনে আছি, আমাদের সিলেটের প্রজেক্টে একটু ঝামেলা হয়েছে। আমাদের দুজনের কাল সিলেট যেতে হবে, তাই চিন্তা হচ্ছে। নূরকে এভাবে একা রেখে যেতে আমার মন টানছে না। ওকে বাসায় রেখে অফিসে যতক্ষণ থাকি ততক্ষণই আমার টেনশনের শেষ থাকে না। সেখানে ওকে একা রেখে আউট অফ টাউন যাব কিভাবে? আবার না গেলেও হবে না, অন্য কোনো ব্যাপার হলে হয়তো আমি যেতাম না, কিন্তু তুই তো জানিস এটা আমার ড্রিম প্রজেক্ট। ওখানে আমার বাবা মার নামে আধুনিক আর মানসম্মত একটা এনজিও খুলছি, যেখানে এতিম আর অবহেলিত বাচ্চাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা থাকবে। স্কুল, হসপিটাল, বাচ্চাদের থাকার জন্য উন্নত মানের হোস্টেল, খেলার জন্য থাকবে অনেক সুযোগ সুবিধা, আরো অনেক কিছু। ও জানি তো, আমি সবই বুঝলাম। তো এক কাজ করলে তো হয়, নূরেরও আমগো লগে লইয়া যায়, তাইলেই তো হইল। আরে না, মা বলেছে নূরের নাকি দূরের রাস্তায় জার্নি করতে অসুবিধা হয়, অনেক অসুস্থ হয়ে পড়ে, তাই ওকে সাথেও নিতে পারছি না। আর নূরের মা বাবা একটু গ্রামের বাড়িতে গেছে, তাই তারাও আসতে পারবে না। তাইলে আর কি করার? আরে তুই টেনশন লইস না, কিছুই হইব না। বাসায় এতগুলো লোক আছে, আর আবির আর নীলাও তো আছে, ওরা দেখে রাখবো নূরে। আর তাছাড়া মাত্র একদিনেরই ব্যাপার, সকালবেলা জামুগা, কাজ বাজ চাইরা আবার রাইতেই চলে আইমু। হ্যাঁ, তাই করতে হবে, তাছাড়া তো আর কোনো উপায়ও নেই। কথাটা বলে আদিত্য একটা দীর্ঘশ্বাস ছাড়ল। বিহান যতই বলুক তবুও ওর টেনশন কমছে না। ওর এঞ্জেলটাকে এভাবে রেখে যেতে ওর মন টানছে না, কিন্তু না যেয়েও উপায় নেই। পরদিন ভোরের দিকেই আদিত্য আর বিহান সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়, যাতে তাড়াতাড়ি কাজ শেষ করে আবার সকাল সকাল ফেরত আসতে পারে। রাতে আদিত্য নূরকে কোলের মাঝে নিয়ে নরম সুরে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে যে তার আজ অনেক ইম্পর্টেন্ট একটা কাজ আছে, তাই বাসায় আসতে হয়তো দেরি হতে পারে। সে যেন কান্নাকাটি না করে। নূর বাচ্চাদের মতো ঘাড় কাত করে বলেছিল, আচ্ছা, কিন্তু তুমি বেশি দেরি করো না, তোমাকে ছাড়া আমার ভালোই লাগে না। আদিত্য মুস্কি হেসে নূরকে বুকের মাঝে জড়িয়ে নিয়ে বলেছিল, তোমাকে ছাড়া আমারও ভালো লাগে না সোনা পাখি, তুমি চিন্তা করো না, আমি কাজ শেষ করেই আমার অ্যাঞ্জেলটার কাছে ফিরে আসব। সকালে অনেক ভোরে আসায় আদিত্য আর নূরকে ডাকেনি। আসার সময় অনেকক্ষণ নূরের মুখটার দিকে তাকিয়েছিল, তারপর নূরের কপালে অনেকটা সময় নিয়ে চুমু খেয়ে নূরের হাতের উল্টো পাশে একটা চুমু দিয়ে বেরিয়ে এসেছে আদিত্য। আসার সময় সবাইকে বারবার করে বলে দিয়ে এসেছে সবাই যেন নূরের খেয়াল রাখে, ওকে চোখে চোখে রাখে, এক মুহূর্তের জন্যও যেন ওকে একা না ছাড়ে। এত কিছুর পরেও আদিত্যর টেনশনের শেষ নেই। গাড়িতে বসে বসেও শুধু নূরের টেনশনই করছে, মনটা কেমন যেন ওর ধুকপুক করছে। ওর এঞ্জেলটা যেন ঠিক থাকে, আর কিছু চাই না ওর। ম্যাম, খবর পাক্কা, আদিত্য স্যার আজ সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আজ সে ঢাকার বাইরে থাকবে। ফোনটা কেটে একটা শয়তানি হাসি দিল শরীফা বেগম। এমন একটা সুযোগের আশাই তো ছিল সে। আদিত্যের অফিসের এক ছেলেকে টাকা খাইয়ে আদিত্যের সব ইনফরমেশন নিত, আর আজ সে একটা সুবর্ণ সুযোগ পেয়েছে। এই সুযোগ সে হাতছাড়া করবে না, মনে মনে বলছে। আজ তো ওই পাগল মেয়েটাকে তার আসল জায়গা দেখিয়ে ছাড়বো। ও কি ভেবেছিল আমার প্ল্যান ফেল করে ওই পাগল মেয়েটা জিতে যাবে? কখনোই না। সাফিয়া বেগম তার চোখের কাঁটাকে কিভাবে উপড়ে ফেলতে হয় তা ভালো করেই জানে। আজ দেখে নিস আমি তোর সাথে কি করি। কথাগুলো ভেবে শয়তানি হাসি দিল শরীফা বেগম। সকাল 10টা। নূর নিজের রুমে বসে বিড়াল ছানা দিয়ে খেলছে। নীলা একটু আগে কলেজে গেছে, আজ নাকি ওর একটা ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট আছে, তাই যেতে হয়েছে। নূরকে বলে গেছে ও ঘন্টাখানিকের ভেতরে ফিরে আসবে। আবিরকেও ওর বাবা একটা জরুরি কাজে তার অফিসে ডেকেছে। আবির প্রথমে যেতে চেয়েছিল না নূরকে একা রেখে, কিন্তু আশরাফ রহমান বলেছেন একটা জরুরি কাগজে নাকি আবিরের সিগনেচার লাগবে। কাজটা ইম্পর্টেন্ট না হলে তাকে যেতে বলতো না, বলেছে শুধু সিগনেচারটা করে চলে যেতে পারবে। তাই অগত্যা আবিরকে যেতে হয়েছে।
নূর আপাতত বাসায় একা, শুধু সার্ভেন্ট আর গার্ডসরা আছে। একটু পরে শরীফা বেগম তার গাড়ি নিয়ে আদিত্যের বাসায় ঢুকলো। গাড়ি থেকে নেমে শরীফা বেগম গার্ডসদের দিকে তাকিয়ে বলল, শোন, আজকে আদিত্যর বাসায় এমপি আসবে, তাই তোমরা সবাই গেটের বাইরে গিয়ে দাঁড়াও, ওনার যেন রাস্তায় কোনো সমস্যা না হয়। গার্ডসরা শরীফা বেগমের কথা বিশ্বাস করে নিল, কারণ আদিত্যের বাসায় মাঝে মাঝে এমপি মন্ত্রীরা আসে, তাই তারা সহজেই শরীফা বেগমের কথা মেনে নিলেন। আর সবগুলো গার্ড গেটের বাইরে চলে গেল। ওরা যেতেই শরীফা বাঁকা হাসলেন। তার প্রথম কাজ সফল হয়েছে, এবার আসল কাজের পালা। শরীফা বেগম এবার বাসার ভেতরে ঢুকলেন। এদিক ওদিক তাকিয়ে সোজা সিঁড়ি বেয়ে উপরে নূরের রুমে উঠে গেল। নূর বেডের ওপর বসে বিড়াল ছানা দিয়ে খেলছিল। তখনই শরীফা বেগম দরজা ঠেলে ভেতরে ঢুকলো। শরীফা বেগমকে দেখে নূর প্রচুর ভয় পেয়ে গেল। সেদিনের কথা মনে পড়ে গেল ওর। ভয়ে জড়সড় হয়ে বসলো নূর। শরীফা বেগমের দিকে ভীতু চোখে তাকিয়ে বলল, তুমি এখানে কেন এসেছো? যাও এখান থেকে, তুমি অনেক পচা। নূরকে এভাবে ভয় পেতে দেখে শরীফা বেগম আরও খুশি হলেন। সে ধীরে ধীরে শয়তানি হাসি দিয়ে নূরের দিকে এগিয়ে যেতে লাগলো। নূর আরও ভয়ে গুটিয়ে যেতে যেতে বলল, এদিকে আসছো কেন? চলে যাও এখান থেকে, যাও বলছি। শরীফা বেগম নূরের কাছে গিয়ে নূরের দিকে ঝুঁকে শয়তানিভাবে জোরে জোরে হাসতে লাগলো। নূর ভয়ে হাত দিয়ে দুই কান চেপে ধরে বলতে লাগলো, চুপ করো, চুপ করো, যাও এখান থেকে, না হলে আমার হিরো এসে তোমাকে অনেক বকা দিবে। শরীফা বেগম আরও উচ্চস্বরে হাসতে লাগলো। তারপর হাসিটা একটু থামিয়ে বলে উঠল, তোর হিরো আর আজ আসবে না তোকে বাঁচাতে, তুই তো একটা পাগল, আর তোর মতো পাগলকে আজ আমি তোর আসল জায়গায় পৌঁছে দেব। এই আমাকে পাগল বলবে না কিন্তু, আমি পাগল না। 100 বার বলবো, পাগলকে পাগল বলবো না তো কি বলবো? তুই একটা পাগল, পাগল, পাগল। শরীফা বেগম বারবার নূরকে পাগল বলেই যাচ্ছে। না না না, আমি পাগল না, চুপ করো, চুপ করো। নূর আর সহ্য করতে পারছে না, কেমন যেন অস্বাভাবিক হয়ে উঠছে, ধীরে ধীরে হাইপার হয়ে উঠছে, আবারও সবকিছু ছোড়াছুড়ি শুরু করে দিল। শরীফা বেগম শয়তানি হাসি দিল, সে তো এটাই চাচ্ছিল। নূর আউট অফ কন্ট্রোল হয়ে গেলেই তো সে তার কার্য সফল করতে পারবে। তাই শরীফা বেগম নূরকে আরও খেপাতে লাগলো। নূর এতে আরও হাইপার হয়ে গেল। একসময় নূর একবারে আউট অফ কন্ট্রোল হয়ে গেল, জোরে জোরে চিল্লাতে চিল্লাতে সব কিছু ছোড়াছুড়ি করতে লাগলো। তখনই একটা বড় অ্যাম্বুলেন্স আদিত্যের বাসার ভেতর ঢুকলো। অ্যাম্বুলেন্সটা মেন্টাল অ্যাসাইলেম থেকে এসেছে। শরীফা বেগম এদের আসতে বলেছে। অ্যাম্বুলেন্স থামলে তার ভেতর থেকে দুজন ডক্টর আর কয়েকজন ওয়ার্ড বয় নেমে হনহন করে বাসার ভেতর ঢুকলো। সার্ভেন্টরা তাদের দেখে কিছু জিজ্ঞেস করতে গেলে তখনই ওপর থেকে নূরের চিল্লানোর আওয়াজ শোনা গেল। আওয়াজ শুনে সবাই নূরের রুমের দিকে দৌড়ালো। শরীফা বেগম ডক্টরদের আসতে দেখে কপালে হাত চেপে ধরে মেলোড্রামা করে বলে উঠল, আপনারা এসেছেন? দেখুন দেখুন কেমন উন্মাদ পাগল এই মেয়ে, দেখুন সব কিছু কেমন ভাঙচুর করছে, আমার কপালটাও ফাটিয়ে দিয়েছে। প্লিজ আপনারা এই বদ্ধ উন্মাদ পাগল মেয়েটাকে নিয়ে যান, না হলে এই পাগল সবাইকে মেরে ফেলবে। একে নিয়ে গিয়ে পাগলা গারদের শেকল দিয়ে বেঁধে রাখুন। সার্ভেন্টরা শরীফা বেগমকে কিছু বলতে গেলে শরীফা সবার দিকে চোখ গরম করে সবাইকে চুপ থাকতে বলে। সবাই ভয়ে আর কিছু বলতে পারে না। ডক্টর নূরের পাগলামো দেখে ওয়ার্ড বয়গুলোকে বলল নূরকে ধরে গাড়িতে তুলতে। ডক্টরের কথা মতো লোকগুলো নূরকে ধরার জন্য ওর দিকে এগিয়ে গেল। লোকগুলোকে কাছে আসতে দেখে নূর আরও ছোড়াছুড়ি করে চিল্লাচিল্লি করতে লাগলো। লোকগুলো গিয়ে নূরের 2 হাত চেপে ধরলো। নূর ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো আর জোরে জোরে চিল্লিয়ে কেঁদে উঠে বলতে লাগলো, ছাড়ো আমাকে, ছাড়ো, ছেড়ে দাও আমাকে, আমি কোথাও যাব না, ছাড়ো আমাকে। কিন্তু লোকগুলো শুনলো না। নূরের হাত ধরে নূরকে টেনে হিঁচড়ে রুম থেকে বের করে নিয়ে আসলো। তারপর টানতে টানতে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। সার্ভেন্টরাও ওদের পেছন পেছন নেমে এলো। নূরের অবস্থা দেখে ওদের চোখেও পানি চলে আসছে।
ওরা লোকগুলোকে অনেকবার মানাও করেছে, কিন্তু লোকগুলো শুনছেই না। শরীফা বেগম পেছন থেকে বিশ্বজয়ের হাসি দিল। নূর জোরে জোরে কাঁদছে আর ছাড়া পাওয়ার জন্য হাত পা ছোড়াছুড়ি করতে করতে বলছে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। হিরো কোথায় তুমি? হিরো আসো না, বাঁচাও আমাকে। নূর ফ্লোরে ঝুঁকে পড়ে হাত ছাড়ানোর চেষ্টা করছে আর পা দিয়ে লোকগুলোকে জোরে জোরে লাথি মারছে। লোকগুলোর মধ্যে একটা লোক রেগে গিয়ে নূরের গালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিল। আসলে মেন্টাল রোগীদের সাথে ওরা এভাবেই করে। নরম গালে এমন শক্ত থাপ্পড় পড়ায় নূরের ঠোঁট ফেটে রক্ত বের হতে লাগলো। গালে 5 আঙ্গুলের দাগ বসে গেল। নূর ব্যথা পেয়ে আরও জোরে জোরে কাঁদতে লাগলো। আরেকটা লোক এসে নূরের মুখে রুমাল বেঁধে দিল। নূর এবার শুধু গোঙাতে লাগলো। এতক্ষণ চুপ থাকলেও নূরকে এভাবে মারতে দেখে সার্ভেন্টরা আর চুপ করে থাকতে পারল না। মিনু আন্টি সহ বাকি সবাই তেড়ে গিয়ে নূরকে লোকগুলোর কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। তখন কিছু লোক এসে সার্ভেন্টদের সরিয়ে নিয়ে গিয়ে তাদের একটা রুমের ভেতর আটকে রাখলো। শরীফা বেগমের এসব দেখে অনেক মজা লাগছে। সে আগেই এইসব লোকেদের টাকা খাইয়ে রেখেছিল যাতে তারা শরীফা বেগমের প্ল্যান অনুযায়ী কাজ করে। শরীফা বেগম বিশ্বজয়ের হাসি দিয়ে দরজার দিকে তাকাতেই তার পিলে চমকে গেল। দরজায় আদিত্যকে দাঁড়িয়ে থাকতে দেখে শরীফা বেগমের আত্মার পানি শুকিয়ে গেল। আদিত্য, আদিত্য কি করে এলো এখানে? ও তো সিলেটে যাওয়ার কথা, এখানে কি করে এলো? ফ্ল্যাশব্যাক। আদিত্যরা প্রায় অনেকটা রাস্তা চলে গিয়েছিল, কিন্তু হঠাৎই আদিত্যের কেমন যেন প্রচুর অস্থির লাগতে শুরু করলো। বুকটা কেমন যেন ধুকফুক করতে লাগলো। বারবার শুধু নূরের কথাই মনে পড়তে লাগলো। আদিত্য তখন নূরকে দেখার জন্য ল্যাপটপ চালু করতে নিয়ে দেখলো ল্যাপটপে চার্জ নেই। আদিত্য নীলার নাম্বারে ফোন করলো, কিন্তু নীলা ফোন রিসিভ করলো না। তারপর আবিরকে ফোন করলো, কিন্তু ওর ফোন ব্যস্ত পেল। আদিত্য তারপর বাসার নাম্বারটিতে কল করলো, কিন্তু সেখানেও কাউকে পেল না। আদিত্যের অস্থিরতা আরও বেড়ে গেল। বুকটা কেমন কাঁপছিল, শরীর ঘেমে উঠতে লাগলো। আদিত্য আর পারছে না। এই মুহূর্তে নূরকে না দেখতে পেলে ওর দম বন্ধ হয়ে যাবে। তাই ও বিহানকে তাড়াতাড়ি গাড়ি ব্যাক করে বাসার দিকে যেতে বলল। বিহান অনেকবার জিজ্ঞেস করলো কি হয়েছে, কিন্তু আদিত্যের শুধু একটাই কথা, বাসায় চল। অগত্যা বিহান গাড়ি ব্যাক করে। বাসার সামনে এসে সব গার্ডসদের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে আদিত্য তাদের ডেকে বলল, কি ব্যাপার, তোমরা সবাই বাইরে দাঁড়িয়ে আছো কেন? গার্ডসরা বলল, স্যার আপনার চাচি বলল আজ নাকি এমপি আসবে, তাই বাহিরে পাহারা দিতে। আদিত্য ব্রুকুসকে বলল, হোয়াট, এমপি আসবে আর আমি জানবো না? আদিত্যর কেমন খটকা লাগলো। চাচি গার্ডদের এ কথা কেন বলেছেন? কি করতে চাচ্ছেন উনি? আদিত্য আর দেরি না করে দ্রুত গতিতে বাসার দিকে এগুলো। বাসার দরজায় আসতেই নূরকে এই অবস্থায় দেখে স্তব্ধ হয়ে গেল আদিত্য। নূরকে এই অবস্থায় দেখতে হবে তা স্বপ্নেও ভাবেনি আদিত্য। কেমন যেন পাথর হয়ে গেল আদিত্য। বর্তমানে আদিত্য মূর্তির মতো দাঁড়িয়ে আছে দরজায়। আদিত্যকে দেখে ডক্টর আর ওয়ার্ড বয়গুলোও অনেক ভয় পেয়ে গেল। সাথে সাথে থেমে গেল ওরা। সাদমান শাহরিয়ার আদিত্যকে চিনে না এমন লোক অনেক কম। এটা যে আদিত্যর বাড়ি তা ওদের জানাই ছিল না। আগে জানলে কখনোই আসতো না ওরা। সবাইকে দরজার বাহিরে তাকাতে দেখে নূরও সেদিকে তাকালো। আদিত্যকে দেখে নূরের জানে পানি ফিরে এলো। নূর অতি করুণ দৃষ্টিতে আদিত্যের দিকে তাকালো। ফুলে যাওয়া লাল চোখ জোড়া দিয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ছে। এই দৃশ্য কেমন করে সহ্য করবে আদিত্য? এর চেয়ে যে মরণ ঢের ভালো। তখনই বিহান এসে আদিত্যের কাছে দাঁড়ালো। সামনে এসব দেখে বিহানও হতভম্ব হয়ে গেল। বিহান রাগে চিল্লিয়ে বলল, এই তোরা কারা? নূরের সাথে কি করতেছিস তোরা? নূর? বিহান দৌড়ে গিয়ে লোকগুলোকে এলোপাথারি কয়েক ঘা দিয়ে নূরের কাছ থেকে সরিয়ে দিল। তারপর নূরের কাছে গিয়ে ওকে ধরে আস্তে করে সোফায় বসিয়ে দিয়ে ওর মুখের বাঁধন খুলে দিল। বাঁধন খুলতেই নূর আদিত্যের দিকে তাকিয়ে হিরো বলে ফুঁপিয়ে কেঁদে উঠল। আদিত্য তখনও পাথরের মতো দাঁড়িয়ে আছে। ও দৃষ্টির কেন্দ্রবিন্দু শুধুই নূর। আশেপাশের সব কিছুই আপাতত ধোঁয়াশা ওর কাছে। নূরের এমন করুণ ডাক যেন আদিত্যের বুকে তীর হয়ে বিঁধল।
আদিত্য এবার ধীরে ধীরে নূরের কাছে এগিয়ে এলো। নূরের কাছে এসে ওর সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসলো। আদিত্যের শরীর প্রচুর পরিমাণ কাঁপছে, বারবার শুধু ঢোক গিলছে। আদিত্য দেখলো নূরের গালে 5 আঙ্গুলের লাল দাগ হয়ে আছে, ঠোঁটের কোণায় রক্ত জমে আছে। আদিত্য তাড়াহুড়ো করে পকেট থেকে রুমাল বের করে কাঁপা কাঁপা হাতে নূরের ঠোঁটের রক্ত মুছে দিতে লাগলো, যাতে নূর রক্ত দেখে প্যানিক না হয়ে যায়। রক্ত মুছে দিতে গেলে নূর ব্যথায় হালকা আওয়াজ করে উঠল। আদিত্য মাথাটা অন্যদিকে ঘুরিয়ে চোখ বন্ধ করে নিজের মাথাটা একটু ঝাঁকালো। ও যে এসব আর সহ্য করতে পারছে না, কিছুতেই না। যাকে সে মাটিতে রাখে না পিঁপড়ায় খাবে, মাথায় রাখে না উকুনে খাবে, এমন ভাবে রাখে, যার শরীরে সে ফুলের টোকাও লাগতে দেয় না, তাকে আজ এই অবস্থায় দেখে আদিত্যের কলিজা ছিঁড়ে যাচ্ছে। আদিত্য আবার নূরের দিকে তাকালে নূর লোকগুলোর দিকে আঙ্গুল তুলে দেখিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ওরা ওরা আমাকে আমাকে অতিরিক্ত কাদার জন্য নূর ঠিকমতো কথাও বলতে পারছে না। আদিত্য 2 হাতে নূরের মুখটা আগলে ধরে আদুরে গলায় বলল, হুশ, আর কাঁদে না সোনা পাখি, দেখো আমি এসে গেছি না, তোমার হিরো এসে গেছে, আর কোনো ভয় নেই, আর কেউ আমার অ্যাঞ্জেলকে কিছু করতে পারবে না, এবার তুমি শান্ত হও সোনা। আদিত্যের কথায় নূরের কান্নার মাত্রাটা একটু কমে এলো। তখনই নীলা বাসায় চলে এলো। নূরের এই অবস্থায় দেখে নীলা দৌড়ে গেল নূরের কাছে। নূরের কি হয়েছে বারবার তাই জিজ্ঞেস করতে লাগলো। আদিত্য নীলাকে বলল, তুমি একটু ওকে ভিতরে নিয়ে যাও, আমি তোমাকে পরে সব বলছি। নীলা মাথা ঝাঁকিয়ে নূরকে ধরে আস্তে আস্তে উপরে নিয়ে যেতে লাগলো। নূর ঠিকমতো হাঁটতেও পারছে না, নীলাকে ধরে কোনো রকমে হেঁটে যাচ্ছে। এটা দেখে আদিত্য চোখ বন্ধ করে নিল, ও যে আর দেখতে পারছে না। নূর চলে যেতেই আদিত্য ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর লোকগুলোর দিকে অগ্নি চোখে তাকালো। চোখ দিয়ে আগ্নেয়গিরি লাভা গলে পড়ছে, চোয়াল শক্ত হয়ে কপালের রগ ফুলে যেন চামড়া ফেটে বের হয়ে আসবে। আদিত্য হাতের মুঠো শক্ত করে লোকগুলোর কাছে এগিয়ে আসলো। আদিত্যর এমন ভয়ানক রূপ দেখে লোকগুলো ভয়ে থরথর করে কাঁপছে। শরীফা বেগমেরও ভয়ে অবস্থা খারাপ। আদিত্য ওদের সামনে এসে চোয়াল শক্ত করে বলল, ওর গায়ে হাত তুলেছে কে? লোকগুলো শুধু ভয়ে থরথর করে কাঁপছে, কেউ কিছুই বলছে না। আদিত্য উচ্চস্বরে বলে উঠল, আমি জানতে চাই কে নূরের গায়ে হাত তুলেছে। এরই মধ্যে বিহান সার্ভেন্টদের রুমের দরজা খুলে দিয়েছে, তাই মিনু আন্টি নূরকে চট দেওয়া লোকটার দিকে হাত তুলে দেখিয়ে বলল, আদি বাবা, এই লোকটা বৌমনিরে মারছে। মিনু আন্টির ইশারা অনুযায়ী আদিত্য ওই লোকটার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো। এক হাত দিয়ে লোকটার কলার টেনে নাক বরাবর একটা ঘুষি মেরে দিল। লোকটা ছিটকে নিচে পড়ে গেল। আদিত্য নিচে বসে লোকটার হাত ধরে বলে উঠল, তুই মেরেছিস? কোন হাত দিয়ে মেরেছিস বল? এই হাত দিয়ে? এই হাত দিয়ে আমার কলিজায় হাত দিয়েছিস তুই? তোর কলিজাটা বের করে দেখতে হবে, এত সাহস কি করে হলো তোর কলিজায়? লোকটা কেঁদে দিয়ে আকুতি মিনতি করে বলল, ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দিন, আর কখনো এমন হবে না। আর কখনো এমন হওয়ার জন্য তোর হাতটাই থাকবে না। কথাটা বলে আদিত্য ব্লেজারের পেছন থেকে একটা ধারালো চাকু বের করলো। লোকটার হাতের পাঞ্জা ফ্লোরে চেপে ধরে এলোপাথারিভাবে চাকু দিয়ে হাতে কোপাতে লাগলো। লোকটা গগনবিদারী আর্তনাদ করে উঠল, কিন্তু আদিত্য থামল না। ও আজ একটা হিংস্র পশুর মতো করছে। শরীফা বেগম আরও বেশি ভয়ে কুঁকড়ে যাচ্ছে। সে যে আজ রাগের বশে অনেক বড় একটা বোকামি করে ফেলেছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। আদিত্য না জানি তার সাথে কি করে। আদিত্য এবার উঠে দাঁড়িয়ে বাকি লোকগুলোকে ইচ্ছে মতো মারতে লাগলো। মারতে মারতে সবগুলোকে প্রায় আধমরা করে ফেলেছে। আদিত্যের মাথায় আজ রক্ত উঠে গেছে। বিহান অনেক ঘাবড়ে গেল। আদিত্যকে সে এর আগে কখনো এতটা হিংস্র হতে দেখেনি। আদিত্যকে এভাবে ওর নিজেরও ভয় লাগছে। আদিত্য সবাইকে মারা শেষে গান বের করে সবগুলোকে শ্যুট করতে নিলেই বিহান দৌড়ে এসে ওকে থামিয়ে দিয়ে বলল, বহুত হয়েছে, এখন থাম। অগ কি দোষ? দোষ তো অন্য কারো, যে অগ এখানে আনছে। ওরা তো খালি পেয়ারা, আসল মাস্টার মাইন্ড তো অন্য কেউ। কথাটা বলে বিহান শরীফা বেগমের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। আদিত্য এবার লোকগুলোকে ছেড়ে দিয়ে শরীফা বেগমের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। শরীফা বেগম ভয় পেয়ে আমতা আমতা করে বলল, দেখো আদিত্য, আমি তোমার ভালো কথা ভেবেই এসব করেছি।
নূরকে মেন্টাল অ্যাসাইনমেন্টে পাঠালেই সবচেয়ে ভালো হবে। ওখানে পাগলদের। শরীফা বেগম কথা শেষ করার আগে আদিত্য বাড়ি কাঁপানো এক হুঙ্কার দিয়ে উঠল। মিসেস রহমান। আদিত্যের হুঙ্কারে শরীফা বেগমের অন্তরাত্মা কেঁপে উঠল। এই প্রথম আদিত্য চাচি না বলে নাম ধরে ডাকলো। আদিত্য ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠল, আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনি কি ভুলে গেছেন এই আদিত্য কি জিনিস, কি করার ক্ষমতা রাখি আমি? তারপরও এমন একটা কাজ করতে আপনার কলিজা কাঁপলো না? একবারও ভাবলেন না এই আদিত্য জানতে পারলে কি হবে? শরীফা বেগম আবারও একটু সাহস জুগিয়ে বলতে লাগলো, আমি যা করেছি তা তোমার ভালোর জন্য। শরীফা বেগমের কথা শেষ হওয়ার আগে আদিত্য ওর সামনে থাকা টি টেবিলে সজোরে একটা লাথি মেরে দিয়ে অত্যন্ত রাগী কণ্ঠে বলল, টু হেল উইথ ইউর ভালো। আপনি কি ভাবেন আমি কিছুই বুঝি না? আমি সবই বুঝি মিসেস রহমান। আমার রেসপেক্টকে আমার বোকামি ভাবার ভুল করবেন না। আপনি আমার কত ভালো জান তা আমি ভালো করেই বুঝি। আমি সব বুঝে চুপ করে থাকি কেন জানেন? কারণ আপনি আমার চাচার স্ত্রী, তাই। আপনি আবির আয়াতের মা, তাই আমি সব বুঝেও চুপচাপ থাকি, আপনাকে যথেষ্ট সম্মান করার চেষ্টা করি। তবে আজকে আপনার কাজে আপনি আমার মন থেকে সবকিছু মুছে দিতে বাধ্য করেছেন। আজকে আপনি আমার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করেছেন, আমার কলিজায় হাত দিয়েছেন আপনি। আপনাকে আমি আগেই বলেছিলাম আমাকে যা খুশি তা করুন, আমি চুপচাপ মেনে নেব, কিন্তু আমার নূরের গায়ে হালকা টোকাও আমি বরদাস্ত করব না। আপনি আজ আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছেন। সত্যি আপনার মতো জঘন্য মহিলা আমি এই দুনিয়ায় আর দেখিনি। এর আগে আমি আমার শেষ ধৈর্যটুকু হারিয়ে ফেলি, তার আগে আপনি চলে যান এখান থেকে। না হলে হয়তো আজ আমার হাতে গুনাহ হয়ে যাবে। আমি আবির আর আয়াতকে এতিম করতে চাই না, তাই আপনি আপনার এই কুৎসিত চেহারাটা নিয়ে চলে যান আমার সামনে থেকে। আর কখনো যেন আপনাকে আমার বাড়ি বা নূরের তীরসীমানায় না দেখি, তাহলে সেদিন আর নিজের শেষ ধৈর্যটুকু রাখতে পারবো না। কথাটা মনে রাখবেন। যান, চলে যান এখান থেকে। আই সেড গেট আউট অফ মাই হাউস। আদিত্যের চিল্লানিতে শরীফা বেগম আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেল। শরীফা বেগম চলে যেতে আদিত্য রাগে চিৎকার করে সব জিনিসপত্র আছাড় মেরে ভাঙতে লাগলো। নিজের সব রাগ এই বেজান জিনিসগুলোর ওপর ঢালতে লাগলো। বিহান দৌড়ে এসে আদিত্যকে জাপটে ধরে ওকে শান্ত করতে লাগলো। আদিত্য একসময় ফ্লোরে হাঁটু গেড়ে বসে আহত কণ্ঠে বলল, উনি এমন কেন করেন আমার সাথে বিহান? আমি কি ক্ষতি করেছি তার? আজ আমার অ্যাঞ্জেলের কি অবস্থা করেছেন উনি? ওই মাসুম মেয়েটা তার কি ক্ষতি করেছে? বিহানের কাছে কোনো উত্তর নেই। কি বা বলবে ও? আদিত্যর জন্য ওর অনেক খারাপ লাগছে। ছেলেটা কত হাসি খুশি থাকতে শুরু করেছিল, ওই জোচ্চোর মহিলা এসে আবার ওর ক্ষত তাজা করে দিয়ে গেল। আদিত্য নূরকে কোলের মাঝে নিয়ে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর নূর আদিত্যের শার্ট খামচে ধরে বুকের মাঝে লুকিয়ে আছে। কান্না থেমে গেছে, তবে এখনও মাঝে মাঝে শরীর কেঁপে ফুপিয়ে ফুপিয়ে উঠছে। আদিত্যের নিজেকে আবারও আজ অনেক অসহায় মনে হচ্ছে। আজ যদি ওর বাবা মা বেঁচে থাকতো তাহলে হয়তো নূরের সাথে এসব হতো না। তারা তাদের বৌমার খেয়াল রাখতো, ওর কোনো ক্ষতি হতে দিত না। আজ যদি ও ফিরে না আসতো তাহলে ওর এঞ্জেলের কি হয়ে যেত, সেটা ভাবতেই আদিত্যের রুহু কেঁপে উঠছে। আদিত্য আরও নিবিড়ভাবে নূরকে জড়িয়ে নিয়ে নূরের মাথার ওপর পরপর কয়েকটা চুমু খেলো। এই মেয়েটাকে ছাড়া যে তার বেঁচে থাকা অসম্ভব। আদিত্য নূরের মাথায় হাত বুলিয়ে নরম সুরে বলল, অ্যাঞ্জেল তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। হ্যাঁ। নূর আদিত্যের শার্ট আরও শক্ত করে ধরে ভীতু স্বরে বলল, না না, তুমি তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না আমাকে ছেড়ে, কোথাও না। না হলে ওরা আবার আসবে, আবার আমাকে নিয়ে যেতে আসবে। কোথাও যাবে না তুমি, কোথাও না। নূরকে এভাবে ভয় পেতে দেখে আদিত্যের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। আদিত্য নূরের মাথায় হাত বুলিয়ে বলল, ওকে যাচ্ছি না সোনা, আমি এখানেই আছি তোমার কাছে, তুমি শান্ত হও প্লিজ। আদিত্যের আজ প্রথম মনে হচ্ছে নূর সুস্থ হলে ভালো হতো। কমসে কম নিজের ভালো মন্দটা বুঝতে পারত, নিজের খেয়াল রাখতে পারত। তখন আর কেউ ওর সাথে এমন কিছু করতে পারতো না। আদিত্য আল্লাহর কাছে চাইছে ওর এঞ্জেলটা যেন জলদি সুস্থ হয়ে ওঠে। ওই ঘটনার এক সপ্তাহ পার হয়ে গেছে। নূর এখন আবার আগের মতো প্রাণচঞ্চল হয়ে উঠেছে। সবই আদিত্যর কেয়ার আর ভালোবাসায় হয়েছে। নূরকে হাসি খুশি দেখে আদিত্যও খুশি। আদিত্য আর সিলেট যায়নি, বিহানকে পাঠিয়েছিল ওখানে, আর নিজেও ভার্চুয়ালি সব মিটিংয়ে অ্যাটেন্ড করেছিল।
পুরো কাজ না হলেও আপাতত কিছু সমস্যার সমাধান হয়েছে, বাদবাকি পরে দেখে নিবে আদিত্য। আদিত্য সোফার উপর বসে ল্যাপটপে কিছু কাজ করছিল, তখনই নূর এসে বলল। এই হিরো, শোনো না। আদিত্য মুস্কি হেসে বলল, বলো অ্যাঞ্জেল, কি হয়েছে? দেবর আর ননদকে একটু আসতে বলো না। ওরা না কয়দিন হলো আর আসছে না। নূর ওদের অনেক মিস করছে, অনেক। আদিত্য ভ্রুকুসকে ভাবলো, নূর ঠিকই বলেছে। ও নিজেও খেয়াল করেছে আবির আর আয়াত কয়দিন হলো এ বাসায় আসছে না। তাহলে কি ওরা সেদিন ওর মায়ের সাথে করা আমার ব্যবহারের জন্য রাগ করেছে? আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমি ওদের ফোন করে আসতে বলছি, তুমি চিন্তা করো না। কথাটা বলে আদিত্য ফোন বের করে আবিরকে ফোন করলো। ফোন রিসিভ হলে আদিত্য বলে উঠল, 10 মিনিট আছে তোদের হাতে। 10 মিনিটের ভিতরে তোকে আর আয়াতকে আমার বাসায় দেখতে চাই। কথার হেরফের হলে আমি কি করতে পারি সেটা নিশ্চয়ই তোকে বলতে হবে না। রাখলাম। কথাটা বলে আদিত্য ফোন রেখে দিল। তারপর নূরের দিকে তাকিয়ে বলল, বলে দিয়েছি, দেখবে ওরা একটু পরেই চলে আসবে। আচ্ছা। ঠিক 10 মিনিটের মাথায় আবির আর আয়াত হুড়মুড় করে দৌড়ে বাসার ভেতর ঢুকলো। ভেতরে ঢুকে দুইজনই হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে লাগলো। সবাই ওদের অবস্থা দেখে হাসতে লাগলো, কারণ আবিরের পরনে একটা টাওয়েল আর টি শার্ট, মুখে শেভিং ক্রিম লাগানো, এক পাশে শেভ করেছে আর এক পাশে এখনও ক্রিম লাগানো, আর আয়াতও একটা টি শার্ট আর প্লাজো পরা। দেখেই বোঝা যাচ্ছে ঘুম থেকে টেনে আনা হয়েছে ওকে। বিহানও ড্রয়িং রুমে বসা ছিল। আবিরের এই অবস্থা দেখে হাসতে হাসতে বলে উঠল, কি রে আর আমি মাইন্সের বাথরুমে চুরি করবার গেছিলি রে? এমতে চুরি গোলাহান পুলিশের ভয়ে দৌড়াই দৌড়াই আসলি খেলা। আবির সোফায় গিয়ে ঠাস করে বসে পড়ে বলল, ওই বিটলা, তুই চুপ থাক। আর এমনি এমনি এভাবে এসেছি নাকি? ভাইয়ের হুমকির জন্যই তো এভাবে আসতে হলো। শেভটাও শেষ করতে পারলাম না। আরে এমন কেউ করে? কি হয়েছে ভাই, এভাবে হুমকি দিয়ে কেন ডাকলে? আয়াত তো সোফায় এসে বসলো। আদিত্য এবার একটু সিরিয়াস হয়ে বলল, আবির, আয়ু, তোরা কি আমার উপর রেগে আছিস? আবির সোজা হয়ে বসে বলল, কি বলছো ভাই? আমরা কেন তোমার উপর রাগ করবো? তাহলে বাসায় আসছিস না কেন? নূর বারবার তোদের কথা বলছে। আবির এবার মাথা নিচু করে অপরাধী সুরে বলল, কোন মুখে আসবো ভাইয়া? তোমার সামনে মুখ দেখাতে চেয়ে লজ্জা করছিল। তুমি আমাকে ভাবিটলে খেয়াল রাখতে বলেছিলে, আর আমি সে কাজে অসফল হয়েছি। আর আমাদের মা যে কাজ করেছে তাতে কোন লজ্জাই তোমাদের মুখ দেখাবো বলো? আদিত্য মুস্কি হেসে বলল, হইছে, আর সেন্টি খাইস না, তোর সাথে যায় না এসব। আর তোদের এত লজ্জা পাওয়ারও কিছু নেই। তোরা সবসময় আমার ভাই বোন ছিলি আর থাকবিও। এসব মেলো ড্রামা করার দরকার নেই। যা এখন উপরে গিয়ে ফ্রেশ হয়ে আয়। আবির মাথা ঝাঁকিয়ে উপরে উঠে গেল। আয়াত ঘুমের কথা বলে রুমে চলে গেল। বেচারির ঘুম এখনো পুরো হয়নি। নীলা মাত্রই শাওয়ার নিয়ে বের হয়েছে, আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঝাড়ছিল। তখনই আবির আস্তে করে দরজা খুলে ভেতরে ঢুকলো। নীলাকে দেখে টেডি স্মাইল দিয়ে বলে উঠল, ওয়াও, সুবহানাল্লাহ, কে আছেন? সকাল সকাল এমন সিন দেখানোর জন্য আমার ভাইয়াকে চুমতে ইচ্ছে করছে। আবিরের কথায় নীলা চমকে পেছনে তাকালো। আবিরকে দেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি কখন এলেন? আবির বাঁকা হেসে নীলার কাছে এগিয়ে আসতে লাগলো, আর নীলা ধীরে ধীরে পেছাতে লাগলো। পেছাতে পেছাতে একসময় দেয়ালের সাথে লেগে গেল। আবির এসে নীলার দুই পাশে দেয়ালে হাত রেখে নীলাকে আটকে দিল। নীলা লজ্জায় মাথা নিচু করে ফেলল। আবির মাথা নিচু করে নীলার চুলে মুখ গুজে দিল। নাক ডুবিয়ে নীলার সদ্য ভেজা চুলের ঘ্রাণ নিতে লাগলো। নীলা কেঁপে উঠে দুই হাতে নিজের জামা খামচে ধরলো। আবির নীলার কানের কাছে মুখ নিয়ে বলল, ভাবছি চুমোটা ভাইকে না দিয়ে তোমাকে দিয়ে দিই, তাহলে চুমোটা বেশি ইউজফুল হবে, কি বলো? নীলা লজ্জায় আরো কুকড়ে গেল। আবির হাত দিয়ে নীলার চুলগুলো সরিয়ে দিয়ে নীলার কাঁধে একটা চুমু খেলো। নীলা কেঁপে উঠে চোখ খিচে বন্ধ করে নিল। আবির নীলার কানের কাছে মুখ নিয়ে বলে উঠল, বাই দ্য ওয়ে, ওড়না ছাড়া কিন্তু তোমাকে আরো বেশি হট লাগছে। নীলা চমকে উঠে আবিরকে আলতো করে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তাড়াহুড়ো করে ওড়না গায়ে জড়িয়ে বলল, ছি, অসভ্য একটা। আবির হো হো করে হাসতে লাগলো। নীলা এবার আবিরের দিকে ভালো করে তাকালো। আবিরের এমন অদ্ভুত বেশভূষা দেখে হেসে দিয়ে বলল, এইসব কি? এই বেশি কেন করছেন? আবির দুষ্টুমি করে বলল, আমি না অনেক মুভিতে দেখেছি, গার্লফ্রেন্ড বা বউয়েও
তাদের বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডকে নিজেদের হাতে শেভ করে দেয়। তাই আজ শেভ করতে গিয়ে আমারও তোমাকে দিয়ে শেভ করানোর বড় ইচ্ছা থাকলো, তাই তো ওভাবেই ফটাফট দৌড়ে চলে এলাম। এখন আমার কচি প্রেমিকাটা তার কচি কচি হাতে আমার শেভ করে দেবে। নীলা বলল, কিন্তু আমি তো সেভ করতে পারি না। ব্যাপার না, আমি শিখিয়ে দেবো, এখন চলো। কিন্তু নো ইফ নো বাট অনলি ফটাফট। কথাটা বলেই আবির নীলাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওর হাত ধরে ওয়াশরুমের দিকে নিয়ে গেল। সবাই ড্রয়িং রুমে বসে হাসাহাসি করছে। তখনই বাসার কলিং বেল বেজে উঠল। একজন সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দিলে একটা আলট্রা মডার্ন মেয়ে ভেতরে ঢুকলো। পরনে ছোট টি শার্ট আর 3/4 জিন্স। হাতের ট্রলি ব্যাগটা সার্ভেন্টের হাতে ধরিয়ে দিয়ে কোমর বাঁকিয়ে বাঁকিয়ে সামনের দিকে এগিয়ে গেল। সবাই কথা বলছিল। মেয়েটি ওদের সামনে গিয়ে হাসি মুখে বলে উঠল, সারপ্রাইজ। মেয়েটির কথায় সবাই তার দিকে তাকালো। মেয়েটিকে দেখে সবাই ভ্রু কুঁচকে ফেললো। নূর আর নীলা বাদে বাকি সবার এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে তারা খুব একটা খুশি হননি মেয়েটিকে দেখে। তবুও ভদ্রতার খাতিরে আদিত্য উঠে দাঁড়িয়ে সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, আরে শায়না, তুমি কখন এলে? কেমন আছো তুমি? শায়না খুশিতে গদগদ হয়ে দ্রুত বেগে গিয়ে আদিত্যকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে বলে উঠল, আই মিস ইউ আদি, আই মিস ইউ সো মাচ। এটা দেখে সবাই অবাক হয়ে গেল। আদিত্য প্রচুর বিরক্ত আর অস্বস্তিতে পড়ে গেল। হাত মুষ্টি করে চোয়াল শক্ত করে ফেলল। শায়নাকে এভাবে জড়িয়ে ধরতে দেখে নূরের ভেতর কিছু একটা হয়ে গেল। ওর কেন যেন প্রচুর রাগ লাগতে শুরু করলো। বুকের ভেতর কেমন চিনচিন ব্যথা করছে। কিন্তু অবুঝ নূর বিষয়টা বুঝতে পারছে না। শুধু মনে হচ্ছে ওর হিরোকে কেন এই মেয়েটা জড়িয়ে ধরলো। হিরোকে শুধু ও জড়িয়ে ধরবে, আর কেউ না। শায়না মেয়েটাকে নূরের প্রথম নজরে অপছন্দ হয়ে গেল। মেয়েটাকে মোটেও ভালো লাগছে না নূরের। নূর আর থাকতে পারল না। ছুটে আদিত্যের কাছে গিয়ে শায়নার হাত ধরে শায়নাকে আদিত্যের কাছ থেকে এক ঝটকায় ছাড়িয়ে দিয়ে আদিত্যের সামনে দাঁড়িয়ে বলে উঠল, এই পচা মেয়েটা, তুমি আমার হিরোকে কেন জড়িয়ে ধরেছো? আমার হিরোকে একদম ধরবে না। যাও এখান থেকে, সরো। ছি, চুচ্ছু। নূরের কাণ্ড দেখে সবাই অনেক কষ্টে নিজেদের হাসি আটকে রেখেছে। শায়নাকে এভাবে হেনস্থা করতে দেখে মনে মনে সবাই খুশি হয়েছে। কিন্তু শায়না নূরকে দেখে কপাল কুঁচকে ফেললো। এই মেয়েটা কে? তাকে চিনতে পারছে না ও। শায়না নূরের দিকে আঙ্গুল তুলে হালকা রাগী কণ্ঠে বলল, এই মেয়ে কে তুমি? আর কিসের হিরো? হ্যাঁ, তোমার সাহস কি করে হলো আমার সাথে এভাবে কথা বলার? আদিত্য এবার রেগে গিয়ে চোয়াল শক্ত করে বলল, লো ইউর ভয়েস শায়না। নূরের সাথে এভাবে কথা বলার অধিকার কারণে আজ প্রথম, তাই কিছু বললাম না। এরপর থেকে যেন মনে থাকে। শায়না অবাক হয়ে বলল, আদিত্য তুমি আমাকে বকছো? তা আবার এই মেয়েটার জন্য? কে হয় এই মেয়েটা তোমার, যার জন্য তুমি এত পজিটিভ হচ্ছ? আদিত্য নূরকে এক হাতে জড়িয়ে নিয়ে বলল, সবকিছু। শি ইজ মাই এভরিথিং, মাই লাইফ, মাই হার্ট, মাই হ্যাপিনেস, এভরিথিং। শি ইজ মাই বিউটিফুল ওয়াইফ নূর। আদিত্যের কথায় শায়নার মাথায় যেন মঙ্গল গ্রহ ভেঙে পড়ল। শায়না অবাক হয়ে বলল, হোয়াট? তুমি বিয়ে করছো আদিত্য? কবে, কখন আমাদের বলনি কেন? আদিত্য বলে উঠল, ফার্স্ট অফ অল আমি তোমার বড়, তাই আমাকে ভাইয়া বলে ডাকবে। এটা তোমার লন্ডন না, বাংলাদেশ, তাই এখানকার সভ্যতায় চলার চেষ্টা করবে। আর দ্বিতীয়ত, হ্যাঁ আমি বিয়ে করেছি। আর আমার বিয়ের কথা সবাইকে চেঁচিয়ে চেঁচিয়ে বলাটা আমি জরুরি মনে করি না। আর তাছাড়া তোমাদের সাথে তেমন যোগাযোগ নেই, তাই বলা হয়ে ওঠেনি। আদিত্যের কথায় শায়না চমকে গেল। ওর বিশ্বাস হচ্ছে না যে আদিত্য সত্যি সত্যিই বিয়ে করেছে। সে তো আদিত্যকে পছন্দ করে। আদিত্য যখন লন্ডন ছিল তখন থেকেই কত প্ল্যান করে এসেছিল যে এবারও আদিত্যকে বিয়ে করেই ছাড়বে। কিন্তু এখন কি শুনছে এসব? শায়নার ভাবনার মাঝে আদিত্য আবার বলে উঠল, আচ্ছা এখন বলো, ফুপি ফুপা কেমন আছে? আর তুমি আসবে সেটা বলনি কেন? শায়না জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, সবাই ভালো আছে। আসলে আমি তোমাদের সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই না বলেই চলে এসেছি। ও আচ্ছা ঠিক আছে, যাও রুমে যে রেস্ট নাও। জার্নি করে এসেছো, ফ্রেশ হয়ে নাও। আদিত্য সার্ভেন্টদের দিকে তাকিয়ে বলল, যাও শায়নাকে গেস্ট রুম দেখিয়ে দাও। সার্ভেন্ট মাথা ঝাঁকিয়ে শায়নাকে সাথে করে নিয়ে গেল। শায়না যেতেই আবির বলে উঠল, এই শায়না না ডায়না,
হঠাৎ এখানে কোথা থেকে উদয় হলো? আর তুমি ওকে এখানে কেন থাকতে বললে? আদিত্য বলে উঠল। তো কি করব? যাই হোক, শায়না আমাদের ফুপির মেয়ে, বাংলাদেশে এসে আমার বাসায় এসেছে, এখন কি আমি ওকে বের করে দেব? কয়দিন থাকুক, ঘুরে ফিরে আবার চলে যাবে, ততদিন না হয় আমরা ওকে টলারেট করে নেব। শায়না রুমে এসে রাগে অস্থির হয়ে সারা রুমে পায়চারি করতে লাগলো। নিজের এমন হার কিছুতেই বরদাস্ত করতে পারছে না শায়না। ওর সারা বাড়িতে আগুন ধরিয়ে দিতে ইচ্ছা করছে। না না, কিছুতেই না, আমি কিছুতেই হার মানবো না। আদিত্য শুধু আমার, আমি ওকে যেভাবেই হোক হাসিল করেই ছাড়বো। এত সহজে হার মানবো না আমি। রাতে ডিনার টেবিলে খেতে বসেছে সবাই। সব সময়ের মতো আদিত্য নূরকে খাওয়ানোর চেষ্টা করছে, আর নূর নানান তালবাহানা করছে না খাওয়ার জন্য। বাকি সবাই আদিত্যের হাল দেখে মিটিমিটি হাসছে। একটু পরেই ওখানে শায়না আসলো। পরনে একটা স্লিভলেস টি শার্ট আর শর্ট জিন্স। শায়নার এমন অশ্লীল ড্রেসিং সেন্স দেখে সবাই প্রচুর অস্বস্তিতে পড়ে গেল। নূর কেমন বিস্ময় নিয়ে তাকিয়ে আছে, তবে শায়নার কোনো ভাবাবেগ নেই। ও হেলে দুলে এসে আদিত্যের পাশের চেয়ার টান দিয়ে বসে পড়ল। তখনই নূর আদিত্যের দিকে তাকিয়ে বলল, শোনো হিরো, এই মেয়েটা বোধ হয় অনেক গরিব, একে তুমি কিছু টাকা পয়সা দিয়ে দাও। হ্যাঁ। শায়নাকে ইশারা করে কথাটা বলল নূর। শায়না তেলে বেগুনে জ্বলে উঠে বলল, হোয়াট রাবিশ, আমাকে কোন দিক দিয়ে তোমার গরিব মনে হয়? নূর অবলীলায় বলে উঠল, সব দিক দিয়েই। তোমার টাকা পয়সা নেই বলেই তো এত কম কম কাপড় পরে আছো। পুরো কাপড় কেনার টাকা তো নেই তোমার, তাই না? আহারে হিরো, তুমি ওকে কিছু টাকা দিয়ে দাও না, বেচারি তাহলে পুরো কাপড় কিনতে পারবে। নূরের কথা শুনে আবির আর বিহার নিজেদের হাসি আর আটকাতে পারল না। হো হো করে হেসে উঠল দুজন। বাকিরাও ঠোঁট চেপে ধরে হাসছে। নূর যে সরল মনে এই শায়নাকে সাবান পানি ছাড়াই ধুয়ে দিয়েছে, এটা নিয়ে ওদের ভীষণ মজা লাগছে। আর শায়না এদিকে দাঁত কিরমিরি করে বলল, আদিত্য, তোমার বউ এভাবে আমাকে অপমান করছে আর তুমি হাসছো। আদিত্য বলে উঠল, সরি শায়না, কিছু মনে করো না, আসলে নূর একটু অবুঝ, ছোট মানুষের মতো যা মনে আসে তাই বলে দেয়, ওর কথা রাগ করো না। তবে তোমাকেও একটা কথা বলতে চাই, যেখানকার যেমন সংস্কৃতি সেখানে তেমন ভাবে চলা উচিত। আমি আগেও বলেছি, এটা বাংলাদেশ, তোমার লন্ডন না, তাই এখানকার সভ্যতা অনুযায়ী না চললে সবসময় তুমি এভাবেই হাসির পাত্র হবে। বাকিটা তোমার ইচ্ছা, এখন ডিনার করে নাও। আদিত্যর কথা শায়না অনেক অপমান বোধ করলো। ও তো এসব ড্রেস পরেছে আদিত্যর অ্যাট্রাকশন পাওয়ার জন্য, কিন্তু ও তো আরও উল্টো আমাকে কথা শোনাচ্ছে। শায়না আরেকটা কথা ভাবছে, আদিত্য তখন নূরকে অবুঝ কেন বলল? তার মানে কি নূর কি স্বাভাবিক না? শায়না খাবার খেতে খেতে দেখলো আদিত্য কেমন বাচ্চাদের মতো নূরকে এটা ওটা বলে খাইয়ে দিচ্ছে। এটা দেখে শায়না ভেতরে ভেতরে জ্বলে পুড়ে কয়লা হয়ে যাচ্ছে। তবে ব্যাপারটা কেমন যেন খটকা লাগলো শায়নার। মনে মনে ভাবছে, নূরের নিশ্চয়ই কোনো সমস্যা আছে, ব্যাপারটা আমাকে জানতে হবে। খাওয়া দাওয়া শেষে শায়না একটা সার্ভেন্টকে ডাক দিয়ে নূরের ব্যাপারে সব জিজ্ঞেস করলো। সার্ভেন্টটা শায়নাকে নূরের সমস্যার ব্যাপারে সব খুলে বলল। সব শুনে শায়না মনে মনে শয়তানি হাসি দিল। তার মানে নূর মেন্টাল স্টেবল না? এটা তো আমার জন্য সর্বর্ণ সুযোগ। ওই পাগল মেয়েকে আদিত্য জীবনকে সরাতে 2 মিনিটও লাগবে না। আদিত্য শুধুই আমারই হবে। আয়াত ওর এক বান্ধবীর বাসায় এসেছিল বেড়াতে। আড্ডা দিতে দিতে অনেকটা রাত হয়ে গেছে। রাত 10টার দিকে আয়াত বাসায় যাওয়ার জন্য গাড়িতে এসে বসলো। আয়াতের গাড়ি একটা সিগন্যালে থেমে আছে। আয়াত বাইরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ দেখলো বিহান একটা সিএনজির ভেতরে বসে আছে। বিহানকে দেখে আয়াত প্রথমে একটু খুশি হলো, পরে আবার ভাবলো, বিহান এই সময়ে এখানে কি করছে, তাও আবার সিএনজিতে? বিহান তো সবসময় আদিত্যের গাড়িতেই চলাফেরা করে। আয়াতের ভাবনার মাঝেই সিগন্যাল ছেড়ে দিল। বিহানের সিএনজি আগে চলে গেল। আয়াত সেটা দেখে ওর ড্রাইভারকে তাড়াতাড়ি বিহানের সিএনজিকে ফলো করতে বলল। ড্রাইভার আয়াতের কথা মতো বিহানের সিএনজি ফলো করলো। একটু পর বিহানের সিএনজি একটা গলির ভেতর ঢুকলো। আয়াতের গাড়িও কিছুটা দূর থেকে ওকে ফলো করছে। আরও কিছু দূর যাওয়ার পর বিহানের সিএনজি এক জায়গায় থেমে গেল। বিহান সিএনজি থেকে নেমে সামনের দিকে এগুলো। আয়াত সামনের জায়গাটা দেখে থমকে গেল, কারণ সামনে রেড লাইট এরিয়া।
বিহানকে এই নিষিদ্ধ পল্লীতে যেতে দেখে আয়াতের হাত পা ঠান্ডা হয়ে এলো। নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না ওর। বিহান এখানে কি করছে? ও কি তাহলে? না না, আর ভাবতে পারছে না আয়াত। ওর মাথা ঘুরছে, গা কেমন গুলিয়ে উঠছে। এটা সত্যি হতে পারে না, কখনোই না। আয়াত আর থাকতে পারলো না, ড্রাইভারকে বলে তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে চলে গেল। রাত 11টা। আদিত্য নূরকে বুকে নিয়ে শুয়ে আছে। নূর ঘুমায়নি এখনো। হাত নেড়ে নেড়ে নানান কথার ফুলঝুরি সাজাচ্ছে, আর আদিত্য মুগ্ধ হয়ে সেসব শুনছে। তখনই হঠাৎ কেউ দরজায় জোরে জোরে নক করলো। আদিত্য ভ্রুকুসকে ভাবলো, এত রাতে আবার কে এলো? আদিত্য নূরকে উঠিয়ে দিয়ে দরজা খুলতে গেল। দরজা খুলতেই হঠাৎ শায়না আদিত্যকে জাপটে ধরলো। জাপটে ধরে ন্যাকামি করে বলল, আদিত্য, আই এম ট্র্যাড। আদিত্য, প্লিজ হেল্প মি। শায়নাকে আবারও আদিত্যকে এভাবে জড়িয়ে ধরতে দেখে নূরের প্রচুর রাগ হতে লাগলো। ওর ইচ্ছে করছে এখনই এই শায়নার মাথার উপর বেবিকে দিয়ে পটি করাতে। পচা একটা, বারবার শুধু নূরের হিরোকে জড়িয়ে ধরে। শায়নার আচরণে আদিত্যও চরম বিরক্ত। অন্য কেউ হলে এতক্ষণে দু একটা চড়থাপ্পড় লাগিয়ে দিত আদিত্য, তবে ফুফাতো বোন দেখে কিছু বলতেও পারছে না। আদিত্য শায়নাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে শক্ত গলায় বলল, তোমাকে কতবার বলবো, এটা বাংলাদেশ, এখানে অন্য একটা পুরুষকে কেউ এভাবে কথায় কথায় জড়িয়ে ধরে না। আর আমার পার্সোনালিও এসব পছন্দ না, তাই পরবর্তীতে খেয়াল রাখবে। শায়না ঢং করে বলল, সরি আদিত্য, আসলে আমি না অনেক ভয় পাইছিলাম, তাই এমন করেছি। আমি কখনো একা একা থাকিনি তো, তাই খুব ভয় লাগছে। তারপরও নতুন জায়গা, আমার খুব ভয় লাগছে। প্লিজ আদিত্য, আমি কি আজ তোমার সাথে থাকতে পারি? আদিত্য কিছু বলার আগে নূর তেড়ে এসে শায়নার সামনে দাঁড়িয়ে বলে উঠল, এই এই পচা মেয়েটা, তুমি কেন আমার হিরোর সাথে থাকবে শুনি? হিরোর সাথে শুধু আমি থাকবো, আর কেউ যদি তুমি যাও এখান থেকে, যাও বলছি। নূর শায়নাকে ঠেলে বার করে দিতে লাগলো। শায়না ভেতরে ভেতরে রাগে কটমট করলেও আদিত্যর সামনে চুপ করে রইল। আদিত্য নূরের হাত আটকে দিয়ে বলল, শান্ত হও এঞ্জেল, এমন করতে হয় না। শায়না আমাদের গেস্টের সাথে এমন করলে লোকে তোমাকে পচা বলবে। আমি ওকে বুঝিয়ে বলছি। আদিত্যের কথা মতো নূর থেমে গেল। আদিত্য এবার শায়নার দিকে তাকিয়ে বলল, দেখো শায়না, তুমি যেটা বলছো সেটা সম্ভব না। তুমি আমাদের সাথে থাকতে পারবে না। আর এত ভয় পাওয়ার কিছু নেই। তবুও যদি বেশি ভয় লাগে তাহলে আমি নীলাকে বলে দিচ্ছি, ও তোমার সাথে ঘুমাবে, ঠিক আছে? শায়না জোরপূর্বক হেসে বলল, না না, তার দরকার নেই, আমি না হয় আবার ঘুমানোর চেষ্টা করি গিয়ে। কথাটা বলে শায়না চলে যেতে লাগলো আর নিজের প্ল্যান ফেল হওয়ার জন্য রাগে কিরমির করতে লাগলো। ও ভেবে পাচ্ছে না আদিত্য এই পাগল মেয়েটার মাঝে কি পেয়েছে, যার জন্য ও এত পাগল হয়েছে। তবে যাই হয়ে যাক, এই পাগল মেয়েটাকে তো আদিত্যর জীবন থেকে সরিয়েই ছাড়বে। রাত 12টার দিকে বিহান বাসায় ফিরল। নেশায় বুধ চোখ দুটো লাল হয়ে আছে। রুমের দরজা খুলে ভেতরে ঢুকে বেডের দিকে তাকাতে কপাল কুঁচকে এলো বিহানের। আঙ্গুল দিয়ে চোখ কষলিয়ে আবার ভালো করে তাকালো। না, ও ভুল দেখছে না। আয়াত সত্যি সত্যি ওর বিছানায় বসে আছে, তাও আবার দেহকর্মী মহিলাদের মতো কেমন অদ্ভুতভাবে সেজেগুজে বসে আছে। বিহানের মন মেজাজ এমনিতেও খারাপ হয়ে আছে, তার উপর আয়াতকে এভাবে দেখে রেগে গিয়ে বলল, এই বেসরম ভাইয়া, আপনি আবার আইসেন এইখানে? আপনার কি লাশ লজ্জা বলতে কিছু নাই? এত রাতে আমার রুমে কি করবার আইসেন আপনি? আয়াত উঠে দাঁড়িয়ে বিহানের সামনে এসে তাচ্ছিলের হাসি দিয়ে বলল, কেন? আপনার যেটা দরকার সেটাই দিতে এসেছে, যাতে আপনাকে আর অন্য কারো কাছে যেতে না হয়। বিহান ভ্রুকুসকে বলল, মানে কি কইবার চান আপনি? বাহ, ভালোই তো অভিনয় শিখেছেন, তা ড্রামা করার কি আছে? আয়াত হঠাৎ বিহানের কলার চেপে ধরে অশ্রু চোখে কিছুটা উচ্চস্বরে বলে উঠল, আপনার যদি এতই চাহিদা ছিল তাহলে আমাকে বলতেন, আমি নিজেকে আপনার সামনে বিলিয়ে দিতাম, তাহলে তার আপনাকে ওই নষ্ট পাড়ায় যেতে হতো না। আয়াতের মুখে নষ্ট পাড়ার কথা শুনে অনেকটা চমকে গেল বিহান। সাথে সাথে আয়াতের কথায় প্রচুর রাগও হলো। বিহান আয়াতকে নিজের কাছ থেকে ছাড়িয়ে তাচ্ছিলে সুরে বলে উঠল, বাহ, বহুত আচ্ছা। আমি খুব একটা অবাক হইতাছি না আপনার কাছে। আমি আগেই জানতাম আপনার জোসর মা একদিন না একদিন টাকার লোভে আপনার এই কাজে নামাই দিব। তা আপনিও যে এত সহজে এই ধান্দায় নাইমা পড়বেন তা জানতাম না। তা আমি কি প্রথম কাস্টমার নাকি আমার আগেও কেউ? বিহান,
বিহানের কথা শেষ করার আগেই আয়াত বিহানের নাম নিয়ে চিল্লিয়ে উঠে ঠাস করে বিহানের গালে একটা চড় মেরে দিল। তারপর রাগী কণ্ঠে বলে উঠল, আপনার মুখে কিচ্ছু বাঁধে না তাই না? যা ইচ্ছা তাই বলে যান। আচ্ছা ঠিক আছে, আমার মা খারাপ, আমি খারাপ, তাহলে আপনি কি? হ্যাঁ, আপনি যে জঘন্য কাজ করে বেড়াচ্ছেন তার বেলায় কি? হ্যাঁ, এমনিতে তো এমন ভাব দেখান যেন মেয়েদের থেকে আপনি 10 হাত দূরে থাকেন, আর অন্যদিকে ওসব নোংরা কাজ করে বেড়ান। আমার মা না হয় খারাপ দেখে আমাকে খারাপ শিক্ষা দেয়, তো আপনার মা বাবা কেমন শুনি? তারা কি আপনাকে এইসব করার শিক্ষা দিয়েছে বলুন? আয়াত বিহানের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করেছে। বিহানের আগে থেকেই মন মেজাজ বিগড়ে আছে, আবার নেশাও করে আছে। তার উপর আয়াতের এমন মা বাপ নিয়ে কথা বলায় বিহানের রাগের সর্বসীমা পেরিয়ে গেল। এই মুহূর্তে বিহান রাগের মাথায় তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। বিহান চোখ মুখ লাল করে ঠাস করে আয়াতের গালে একটা চর বসিয়ে দিল। চর খেয়ে আয়াত ছিটকে নিচে পড়ে গেল। গালে হাত দিয়ে আহত দৃষ্টিতে বিহানের দিকে তাকালো আয়াত। বিহান আয়াতের সামনে বসে আয়াতের চুলের মুঠি ধরে ওর মুখটা উঁচু করে ক্রূর চোখে তাকিয়ে বলল, তোরে আমি কইছিলাম আমারে চেতাইস না, আমি জঙ্গি কুকুর, খেপে গেলে কাউরে ছাড় দিই না, কিন্তু তুই মানুষ নাই। অহন আমার জঙ্গিপনা দেখ। কি জানি কইতাছিলি? আমি ওই নষ্টগলিতে গেছি কেন? তয় হন গেছি, আমার মন চাইছে গেছি, আরও ইচ্ছে হইলে আরও যামো, রোজ রোজ যামো, তাতে তোর কি? আমি যা খুঁজি তাই করি, তাতে তোর কি? আর তোরে আমি জবাব দিমু কেলা? আমার জীবন, আমার ইচ্ছা, আমার খুশি, আমার যেমনে মন চায় হেমনেই চলুন, তোর জবাব দিতে বাধ্য না আমি। আয়াত এদিকে ব্যথায় ছটফট করে যাচ্ছে, কিন্তু বিহানের সেদিকে কোনো হুঁশ নেই। বিহান রাগের মাথায় ওর সব হুঁশ জ্ঞান হারিয়ে ফেলেছে। বিহান আরও বলতে লাগলো, তোর শরীরের যদি বহু জ্বালা ধইরা থাকে তাইলে তুই ও ওই নষ্টগুলিতে যাইবার পারস। হাজারটা লোক তোর জ্বালা মিটাইয়ে দিব, তয় আমার সামনে এইসব দেখাই আবি না। অহন যা এখান থেকে, আর লজ্জার সিটা পোড়াও যদি থাইকা থাকে তাইলে আমার সামনে আর আসবি না। কথাগুলো বলে বিহান আয়াতের হাত ধরে ওকে টেনে নিয়ে রুমের বাইরে বের করে দিল। আয়াত যেন অনুভূতি শূন্য হয়ে গেল। আজকের মতো অপমান ও কোনোদিনও হয়নি। এই মানুষটাকে ভালোবাসার জন্য নিজেকে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ মনে হচ্ছে। ওর এখন মরে যেতে ইচ্ছে করছে। আয়াত শূন্য চোখে তাকিয়ে ধীরে ধীরে এলোমেলো পায়ে ওখান থেকে চলে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে চোখ মেলতে চমকে গেল নীলা। আবির ওর সামনে বেডের ওপর গালে হাত দিয়ে বসে ওর দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। নীলা গায়ের চাদরটা ভালো করে টেনে নিয়ে লাজুক ভঙ্গিতে বলল, আপনি আপনি সকাল সকাল এখানে কি করছেন? কেউ দেখে ফেললে কি বলবে? আবির নীলার দিকে নেশা ভরা চোখে তাকিয়ে টেডি স্মাইল দিয়ে নীলার গালে হাত বুলিয়ে বলল, হাই, শুধু সকাল সকাল কেন? আমার তো রাত বিরাতে তোমার কাছে থাকতে মন চায়। কি বলো, চলে আসবো নাকি? কথাটা বলে আবির দুষ্টু হেসে চোখ ফিরে দিল। নীলা লজ্জা পেয়ে বলল, দেখ সবসময় শুধু লুচুগিরি, সরেন তো এখান থেকে। নীলা আবিরকে 2 হাত দিয়ে ঠেলতে লাগলো, কিন্তু আবিরের একটা পশমও নড়াতে পারছে না। নীলা না পেরে অনুনয় সুরে বলল, প্লিজ সরুন না, আমি ওয়াশরুমে যাব। আবির বলে উঠল, যেতে দেব, তার আগে আমার কিচ্ছু চাই। চুমু দাও আর নিজেকে আজাদ করে নাও। চুমুর বদলে আজাদে। হাই, এমন অফার তো পাক বাইরেও দেয়নি। দেখেছ আমি কত মহান? হ্যাঁ দেখেছি, এখন সরুন প্লিজ। নো সরুন, আগে কিচ্ছি তারপর সরাসরি। কথাটা বলে আবির নীলার ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। দুজনের ঠোঁট প্রায় ছুঁই ছুঁই। তখনই হঠাৎ নীলার দরজার দিকে তাকিয়ে বলে উঠল, জিজু। আবির বেচারা এক ঝটকায় নীলাকে ছেড়ে সোজা হয়ে বসলো। দরজার দিকে তাকিয়ে দেখলো দরজায় কেউই নেই। তার মানে নীলা ওকে বোকা বানিয়েছে। আর নীলা তাড়াতাড়ি উঠে ওয়াশরুমের দিকে দৌড়ালো। ওয়াশরুমের দরজায় গিয়ে আবিরের দিকে তাকিয়ে জিভ দেখিয়ে হাসতে হাসতে ভেতরে ঢুকে গেল আর মাথা ঝাঁকিয়ে হাসলো। আদিত্য গার্ডেন এরিয়ায় এক্সারসাইজ করছে, আর সায়না ওপর থেকে লোভী দৃষ্টিতে তাকিয়ে আছে আদিত্যের দিকে। আদিত্যের সুঠাম বডি দেখে নিজেকে ঠিক রাখতে পারছে না ও। সায়নাও একটু পরে নেমে এলো আদিত্যের কাছে। টাইট টি শার্ট আর টাইট 3/4 লেডিস পরে আদিত্যর কাছে এসে নিজেও এক্সারসাইজ করতে লাগলো। এক্সারসাইজের বাহানায় আদিত্যকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে,
কিন্তু আদিত্য সায়নার দিকে একবারের জন্য তাকাচ্ছে না। নূরের বিড়াল ছানা নূরের শরীরের ওপর এসে নড়াচড়া করায় নূরের ঘুম ভেঙে গেল। নূর আড়মোড়া ভেঙে মুচকি এসে বিড়াল ছানাকে কোলে নিয়ে আদর করতে লাগলো। একটু পরে ছানাকে নিয়ে নূর উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে ব্যালকনিতে এলো। ব্যালকনিতে এসে নিচে তাকাতেই আদিত্য আর সায়নাকে দেখতে পেল। সায়নাকে আদিত্যর কাছে দেখে নূরের আবারও রাগ লাগতে শুরু করলো। এই মেয়েটাকে নূরের একদমই পছন্দ হয় না। ওর হিরোর আগে পিছে ঘোরে, পচা একটা মেয়ে। তখনই হঠাৎ সায়না পড়ে যাওয়ার ভান করে আদিত্যের গায়ের ওপর ঢলে পড়লো। এটা দেখে নূর আরও রাগ হতে লাগলো। ওর ইচ্ছে করছে এখনই বেবিকে দিয়ে ওই পচা মেয়েটার শরীরে আঁচড় বসিয়ে দিতে। আদিত্যর মুখে বিরক্তের ছাপ এনে সায়নাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে সোজা করে দাঁড় করালো। সায়না ঢং করে বলল, সরি আদিত্য, আসলে হঠাৎ করে পড়ে যেতে নিলাম তো, তাই তোমাকে ধরেছি। আদিত্য কিছু না বলে সায়নাকে ওখানে রেখে চলে গেল। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।